হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। বন্ধুরা, আমি আছি এখন লিসবন সিটির মধ্যে। সবসময় আমাকে ফারতে দেখেন, বাট আজকে আমি লিসবনে আসছি একটু পার্সোনাল কাজে। আমি একদম টাইমাই লাগায় শার্টটা টেইন করে পরে আমি আসছি, একটু কাজ ছিল, পার্সোনাল কাজ ছিল। তো আমি যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা আবারও অ্যাগেন যে টপিক যেটা সেটা হচ্ছে পোল্যান্ডের। তো পোল্যান্ডের ফিউচার কি হইতে যেতেছে, ভিসা রেশিও কিরকম হবে বা ভিসা কিরকম দিবে নতুন সিস্টেমের পরে, এগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো চলেন আপনি আমার সাথে আজকে ইউরোপ দেখেন, আমার সাথে ইউরোপটা ঘুরেন, লিসবন সিটিটা দেখেন, আর আমার বকবকানিগুলো একটু শুনেন। আমি ভিডিও শুরু করার আগে আমি ফার্স্টে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি। আমি যে কথাগুলো বলবো এগুলো সম্পূর্ণ আমার অভিজ্ঞতার খাতিরে, এগুলা কোনো অফিসিয়াল কোনো নিউজ না, জাস্ট আমার অভিজ্ঞতার খাতিরে, এবং আমি আগে পরে যা দেখে আসছি, ঠিক আছে, তার অনুযায়ী মানে সেগুলোর ক্ষেত্রে আমি সেগুলো বলবো যে কোন সেক্টর বিষয় হইতে পারে এবং নতুন সিস্টেমের যে অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট আপনারা কত দূর পর্যন্ত এম্বাসি ফেস করতে পারেন, এটার সুবিধা অসুবিধা নিয়ে তো আমি আগে ভিডিও করছি, বাট আমি জাস্ট ফিউচারগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো, ঠিক আছে? তো আমার সাথে থাকেন, আর আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে যেতেছি। আমি এখন হাঁটতেছি বন্ধুরা। আমি এখান থেকে যে মাতৃমণি পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে যাবো। মাতৃমণি হাঁটতে এখন মিনিমাম 30 মিনিট লাগবে। এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন রোদ আছে, গরম, তারপর এখানে হাঁটতে কোনো অসুবিধা নেই। আমার কাছে বাস কার্ড আছে, সবকিছু আছে, বাট তারপর আমার কাছে হাঁটাহাঁটি করতে ভালো লাগে। তো আমার সাথে হাঁটেন, আমার সাথে একটু দেখেন, এই লিসবন সিটি দেখেন, আর কথাগুলো শুনেন, ঠিক আছে? তো চলেন আমি শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আমি একটা ছোট চিপা চাপা একটা স্ট্রিটের মধ্যে আছি লিসবনের মধ্যে। এখান থেকে আপনার যেটা বললাম যে মাতৃমণিতের যে স্কোয়ার আছে ওখানে একটু আমি যাবো, একটু কাজ আছে। তো ওখানে হাঁটতে হাঁটতে সময় লাগবে, আধা ঘন্টার মতো সময় লাগবে আর কি, ঠিক আছে? তো আমি হাঁটতে হাঁটতে এই ভিডিওটা রেকর্ড করতেছি, তো আপনারা শুনেন। এখন যেই জিনিসটা মানে মেইন যেই জিনিসটা আসবে, যে এই যে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা, যে ড্রয়ের সিস্টেমটা, এটা কতটুকু ইফেক্ট পড়তে পারে সে আপনার ভিসার ক্ষেত্রে, ঠিক আছে? এখন ভিসার ক্ষেত্রে কোনো ইফেক্টই পড়বে না। ভিসার আমি যদি বলি যে ভাই আপনারা এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করেন, এইভাবে ভিসা পাবেন, এরকম কোনো কথা না। ভিসা দেওয়া না দেওয়া সম্পূর্ণ একমাত্র এম্বাসির হাতে। এম্বাসি যে যখন যেভাবে চাইবে সেভাবে ভিসা দিবে, ঠিক আছে? বাট এখন যে মেন অসুবিধাটা হচ্ছে, আপনারা এখন আর এম্বাসি ফেস করতে অনেক অসুবিধা পড়ে যাবো। যেটা হচ্ছে, আপনারা আগে মনে করেন যে টাকা পয়সা দিয়ে, আমি যেটাই বলছি যে টাকা পয়সা দিয়ে আপনারা এম্বাসি ফেস করতে পারতেন, কিন্তু এখন এম্বাসি ফেসটাই হচ্ছে সবচেয়ে বড় মনে করেন চ্যালেঞ্জ হয়ে যাবো। এখন ভিসা পাওয়ার থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা মনে করেন যে খুবই কষ্টকর হয়ে যাবো। কেননা যারা জানে না, অনেকে মনে করতেছেন যে এই জিনিসটা সহজ, কিন্তু আসলে জিনিসটা সহজ তেমন কোনো কিছু না। এই জিনিসটার ইফেক্ট আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। দেখেন, আমি নিজেও এই যে আজকে এই ভিডিওটা আমি করতেছি, এখানে 3 তারিখ, ঠিক আছে? 3 তারিখ, এই গত 26 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আমি অলরেডি মনে করেন যে 150+ আমি অ্যাপ্লিকেশন করছি, অলরেডি রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে? তা আমি গত যে প্রথম ফার্স্ট ড্রর মধ্যে কিন্তু আমি একটা ডেটও পাইনি। আগামী যে ড্রটা হবে সোমবার দিন, সেই সোমবার দিন মধ্যে যদি আমি ডেট পাই, সেটা আমার ফেসবুকের পেজেও আসবে, সেটা আমার পার্সোনাল প্রোফাইল দিয়েও আসবে, ঠিক আছে? তো এর মধ্যে এখন যে অনেকে মনে করেন যে যে আমার কোশ্চেন আসছে, ভাই বিশাল ইফেক্ট কোনো কিছু পড়বে না। ভিসা আমি যেটা বললাম সেটা আপনার এম্বাসি বুঝা শুনে দিবে, যে এম্বাসি বুঝা শুনেই মনে করে যে ভিসা দিবে, আর কোনো কিছু না, ঠিক আছে? তবে আমি এতটুকু বলতে পারি যে ভিসা কোন কোন সেক্টরের ভিসা হইতে পারে, আপনাদের পারমিট আমি দেখে বলতে পারি, কিন্তু ভিসা দেওয়া না না দেওয়া সেটা হলো এম্বাসির হাতে। বাট এতটুকু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি আপনার পারমিটটা দেখে বলতে পারি যে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে? তো কোন সেক্টরে ভিসা দিবে আর কোন সেক্টরে ভিসা দিবে না সেগুলো আমি বলে নিতেছি। আচ্ছা, আমি আজকে কিন্তু যে ভিসাগুলোর পোল্যান্ডের যে ভিসার কথা বলতে, সেটা মিডল ইস্ট বা সিঙ্গাপুরে আমি আলোচনা করবো। আমি আলোচনা করবো যে এই দিল্লি এম্বাসি থেকে, পোল্যান্ডের যে দিল্লি এম্বাসি আছে, বাংলাদেশি যারা পাসপোর্ট হোল্ডার তারা যেখানে জমা করবে, ইন্ডিয়ার মানুষজন প্লাস আদার্স এশিয়ার মানুষজন যেখানে জমা করবে, সেইখানকার ভিসা রেশিও নিয়ে আমি আলোচনা করতেছি। রেশিও বলতে কোনো কিছু না, এক এক সময় একেবারে, বাট এখন রেশিও বলতে খারাপ, ঠিক আছে? কিন্তু তারপরে এর মধ্যে যে 2-4টা ভিসা যে দেয় না এমন কোনো কথা না। ভিসা কিন্তু হইতাছে, ভিসা হইতাছে না এমন কোনো কথা না, ভিসা হইতাছে। ইভেন আমাদের গ্রুপেরও, আমাদের এখন দেখেন, আমি ওই যে এখানে ইউটিউবে করি, ইউটিউব ভিডিও টিডিও করি, এগুলো শখের মধ্যে করি, শখের বসে করি। এই ইউটিউব দিয়ে কিন্তু আমার তাই না পয়সা ইনকাম হয় না, জাস্ট আমি ইনফরমেশনগুলো দিই, এটা আমার একটা শখের জায়গা, ঠিক আছে? তো শখের জায়গা দিয়ে এটা কিন্তু আমার বিজনেস করার কোনো ইচ্ছা নাই। এখানে আমাদের গ্রুপের বলতে আমাদের পরিচিত ভাই ব্রাদারের যে কোম্পানি মালিক আছে, তাদের অনেকগুলো ভিসা রিসেন্টলি হয়েছে। আমি ইনশাল্লাহ
ওইগুলো নিয়েও একটা ভিসা দিন, বাট আমি এগুলো করি না, ঠিক আছে। আমি কোনো ভিসার কাজটা মনে করেন যে করি না। আমি টার্মিটও মনে করেন যে বের করলেও সমস্ত নিজের লোকে, ঠিক আছে। তো এই আমাকে এই ভিডিওটা দেখার পরে যদি কেউ দেখে থাকেন, দয়া করে কেউ নক করবেন না যে ভাই পোল্যান্ডের একটা পারমিট বের করে দেন, যে কোম্পানির ভিসা হয়েছে ওই কোম্পানির পারমিট বের করে দেন। না ভাই, ওই কোম্পানি থেকে অনেকগুলো অলরেডি পারমিট বের হয়ে গেছে, এখনো মনে করেন যে এখানে লোকগুলো দাঁড়াইতে পারতেছে না, অ্যাপয়েন্টমেন্ট সংকট, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ইসের থেকে দিল্লি থেকে ভিসা যেগুলো দেওয়ার সেগুলো দিব, এবং কোন সেক্টরে ভিসা দিব সেটা বলতেছি। আচ্ছা, যেই সেক্টরটাতে ভিসা অহরহ দিবে এবং কন্টিনিউ দিবে সেই সেক্টরটার আমি কথা বলছি, সেটা হলে পোল্যান্ডে যারা কাবাব বিজনেস করে, কাবাব সেক্টরে যেই পারমিটগুলো থাকে সেইগুলোতে ভিসা গত 2-3 বছরে অনেকগুলো দিছে দিল্লি থেকে, কিন্তু মিডল ইস্ট থেকে তেমন একটা দিবে না। মিডল ইস্ট থেকে বা সিঙ্গাপুরের থেকে, বিশেষ করে আপনি যদি কাবাব শপে পারমিট নিয়ে দাঁড়ান, যেই কাবাব শপের মনে করেন দেখা গেছে যে রেগুলার ভিসা হইতেছে, ওগুলো নিয়ে যদি সিঙ্গাপুর থেকে বা মিডল ইস্টের কিছু কিছু দেশ থেকে দাঁড়ান, দিবে না। কারণ জানে যে মিডল ইস্টে বা সিঙ্গাপুরে অ্যাম্বাসেডর জানে যে এখানে ম্যাক্সিমামই কনস্ট্রাকশন সেক্টরের উপরে লোকজন কাজ করে। আর বাংলাদেশের মধ্যে কি জন্য আপনার এই ইসের মধ্যে ভিসা দেয়, এই কিভাবে সবের ভিসাগুলো দেয়, অ্যাম্বাসেডর জানে যে বাংলাদেশে যারা আছে এরা ম্যাক্সিমামই অদক্ষ লোক, এদের তেমন কোনো একটা দক্ষ নাই, তো তারা এই রেস্টুরেন্টে যে কাজকর্ম করে তারা মনে করেন যে এই ওইখানে তেমন একটা করতে পারবে না। অন্যান্য জায়গায় বা ফ্যাক্টরিতে মনে করেন যে বিভিন্ন যে স্কিল কাজ আছে সেগুলো পারবে না, ঠিক আছে। আর মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে মনে করেন যে অন্যান্য কোম্পানিতে যারা যায়, কোম্পানি যে ওয়ার্ক পারমিটে যারা ভিসা পায়, তারা ওই কোম্পানিতে থাকতে চায় না, ঘুরে ফিরা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই, ইভেন ইন্ডিয়ার মানুষের ম্যাক্সিমাম ঘুরে ফিরা ওই কাবাব সেক্টরে যায় কাজ করে। এই জন্য কাবাব সেক্টরে আপনি মনে করেন যে ভিসাগুলো বেশি দিতেছে। এখন বলতে পারেন যে ভাই কাবাবের ভিসা কি একদম মানে কাবাবের পারমিট নিয়ে দাঁড়াইলে কি ভিসা? না, দাঁড়াইলে ভিসা না। যেই কাবাব সবগুলা বা যেই কাবাব সবের আন্ডারে যে কোম্পানিগুলো পারমিটগুলো বের হয়, তারা যদি রেগুলারলি ঠিকঠাক মতো ট্যাক্স পে করে, তাদের মনে করেন যে যে স্টাফগুলো স্যালারি ঠিকঠাক মতো দেয়, ঠিক আছে, তাদের কোম্পানির রেকর্ড বলে সেই কোম্পানির ভিসা মিস হয় না। আর যেটা সমস্যা হচ্ছে, আর মানে সমস্যা না, যেটা হচ্ছে মেইন ফ্যাক্ট, যেটা হচ্ছে আপনার যদি এম্বাসিতে জমা দেন, জমা দেওয়ার পরে এই কাবাব শপের পারমিট নেন, সেটা যদি মনে করেন ভেরিফিকেশনে যায় মালিকের কাছে বা ম্যানেজারের কাছে, যেই কোম্পানিটা পরিচালনা করে তার কাছে অনেক সময় ইমেল যায়, তার কাছে অনেক সময় ইনকোয়ারি যায় বা কল যায়, সে যদি ঠিকঠাক মতো ভেরিফিকেশন করে দিতে পারে, তাইলে মনে করেন ভিসা মোটামুটি আর 100% ভাবে কনফার্ম। 100% ভাবে কনফার্ম কেউ দেয় না, বাট এগুলোর ভিসা আমরা দেখতেছি যে এগুলোই হইতাছে। তো আবারও বললাম যে আবার দেনে তেনে পারমিট নিয়ে মনে করেন দাঁড়ায় না। আর এখন নতুন করে দাঁড়ানোর তো কোনো প্রশ্নই আসে না। এখন যেটা আছে, যে ফিউচারের কথা বলতেছি, ফিউচারে বলতে এখানে আমি যেটাই বলতেছি যে আপনার পারমিটের থেকে আপনার ভিসার থেকে এখন অ্যাপয়েন্টমেন্টের ডেটের মনে করেন সমস্যা খুব বেশি। এখন অ্যাপয়েন্টমেন্ট পাইতেই মনে করেন যে আপনার মেইন মনে করেন কষ্ট লাগে। তারপরে আপনার মনে করেন যে একটা পারমিটের যারা 1 বছরের পারমিট বা 2 বছরের পারমিট, দেখা গেছে ড্রতে আপনি সিলেক্ট হইতে 8 মাস 9 মাস চলে যায়, 1 বছর চলে যায়, তখন ওই পারমিটটার মনে করেন ভ্যালু তেমন একটা থাকে না। বাট কিছু কিছু কাবাবের আছে, ওগুলো আপনার 1 বছর দাঁড়ায়ও, 1 বছর 2-3 মাস পরে দাঁড়ায় অনেকে ভিসা পাইছে, আমি দেখছি, ঠিক আছে। তো নতুন করে আমি একটাই কথাই বলতেছি, নতুন করে আপনাদেরকে মনে হয় না আর কোনো এই পোল্যান্ডের জন্য চিন্তা ভাবনা করার কোনো দরকার আছে। আপনারা যারা আমার কথাগুলো বিশ্বাস করেন না বা কথাগুলো হাইসা দেন, অনেকে ফেসবুক আপনার ইউটিউবে আপনার ব্যাড কমেন্টও করে, ঠিক আছে, যে আমি অ্যাম্বাসেডর নাকি, আমি কাউন্সিলর প্রধান নাকি, আমার মনে ভিসা দেওয়ার ক্ষমতা আছে। আমার ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি যেগুলো সত্য কথা সেগুলোই আমি বলি, ঠিক আছে, যেগুলো সত্য কথা সেগুলোই বলি। তো এখন দেখেন প্রথম হয়তো বা আমি নিজেও বললাম যে 100-150 মতো মনে করেন যে অ্যাপ্লিকেশন করছি, রেজিস্ট্রেশন করছি। তা আমি অ্যাপয়েন্টমেন্ট নিজেও পাবো কিনা সন্দেহ আছে, ঠিক আছে। কিন্তু এখানে লাখ লাখ মানুষ মনে করেন যে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করে ফেলাইবে। তো এখানে হয়তো নতুন আপনারা কিছুদিন পেতে পারেন, প্রথম 1 মাস 2 মাসে হয়তো কেউ কিছু ডেট পাইতে পারে। তারপরে 3-4 মাস পরে থেকে মনে করেন যে এটার খেলাটা আসল শুরু, আপনারা দেখতে পারবেন যে 3-4 মাস পরে এটা সিস্টেমটা কিরকম হয়, ঠিক আছে। সবাইকে বলতেছি যে পোল্যান্ডটা বর্তমানে অ্যাভয়েডই করেন, ঠিক আছে। বাংলাদেশ থেকে আরো কোনো দরকার নেই, মিডল ইস্ট থেকে তো কোনোভাবেই কোনো দরকার নেই। অন্যান্য দেশের জন্য আপনারা ট্রাই করেন, হয়তো আপনারা কোনো সুবিধা করতে পারবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা এখানেই আজকে এখন পর্যন্ত শেষ করতেছি, আমাকে রোডটা পার হইতে হবে। ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর যদি আপনার কাছে একটুও ভালো লাগে, ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।